বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তির তেজ এখন হাড়ে মজ্জায় টের পাচ্ছে দিল্লি। বদলে দেবে ভারতের মানচিত্র। আজ উন্মোচিত হবে সেই সত্য। মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায় যান ভোট পরবর্তী অশান্তি নিয়ে সওয়াল করতে। এদিকে আজ ভারতের হাইকোর্টে গিয়ে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর সকল কুকর্ম ফাঁস করে নরেন্দ্র মোদী পদত্যাগ করতে বাধ্য হয়। শুভেন্দু অধিকারীর ক্ষমতা হারাচ্ছে, আবারও নির্বাচন হবে। আদালত কক্ষ কলকাতা হাইকোর্টের মূল যে ভবন, তার বাইরে থেকেই এজলাসের ভিতর থেকেই এই স্লোগান শোনা যাচ্ছিল, চোর চোর এই স্লোগান। এবং তারপর বেরোনোর যে রাস্তা, সেখানে না গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রধান বিচারপতিকে মেনশন করেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের চেম্বারে জমা পড়েছে এক টাইম বোমার মতো নথি। বিস্ফোরণ ঘটলে হয়তো শুধু এই সরকার নয়, বরং পুরো নির্বাচন প্রক্রিয়ায় ভেস্তে যেতে পারে। কারণ অভিযোগটা মোটেই সামান্য নয়। অভিযোগ এই জয় মানুষের ভোটে আসেনি, বরং এটি ছিল এক ইলেকটোরাল হাইজ্যাক, নির্বাচনী ছিনতাই। আর এই ছিনতাইয়ের প্রধান হাতিয়ারটির নাম বলা হচ্ছে SIR। আমি ওয়েলকাম করেছি এবং আমি ওনার টুইট দেখার পরে, মানে খবরটা দেখার পরে, আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় কাহিনী। এবারের নির্বাচনে মমতা এবং বিজেপির মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র 32 লক্ষ। এই 32 লক্ষের ব্যবধান দেখিয়েই নরেন্দ্র মোদীর দল নবান্ন দখলের স্বপ্ন দেখছে, কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে অন্য জায়গায়। ভারতের রাজনীতিতে এই মুহূর্তে জাদুকরি খেলা চলছে। মমতা ব্যানার্জি আজকে কলকাতার হাইকোর্টে গিয়ে তুলপাড় পরিস্থিতি তৈরি করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সরাসরি শুভেন্দু অধিকারী যে বুট চুরি করে ফাঁস হয়েছে, সবকিছুর প্রমাণ প্রকাশ্যে দেয় এবং নিজের মুখে অনেক কথা বলে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর পর্যাহারায় এবং শুভেন্দু অধিকারীর যেইভাবে নির্বাচিত হয়েছে সেইটা কিন্তু বাতিল হয়ে যায় এবং আবারও নির্বাচন হবে ভারতে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, মমতার অ্যাকশনে যা যা হয় এবং মমতা ব্যানার্জিও হাইকোর্টের মধ্যে যে বিপদে পড়ে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায় যান ভোট পরবর্তী অশান্তি নিয়ে সওয়াল করতে, কিন্তু তিনি যখন যান তখন দেখা যাচ্ছে হাইকোর্ট থেকে বেরোনোর মুখে তাকে ঘিরে বিক্ষোভ এবং সেখানে চোর স্লোগান। অন্য বছর আমার সঙ্গে পরিস্থিতি আমি একটু তোমার কাছ থেকে জানতে চাইবো কি হয়েছিল। দেখো, সাম্প্রতিক সময় নয়, হাইকোর্টের ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে, হয়তো ঘটেনি আমাদের স্মরণকালে। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য প্রাক্তন হয়েছেন, সেই মুখ্যমন্ত্রী তিনি বার কাউন্সিলের সদস্য, তিনি নিজে দাবি করেছেন এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তাকে বলার সুযোগ দিয়েছে, তিনি সওয়াল করেছেন। এবং সেই সওয়াল শেষ করে যখন উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হয় এবং অন্তর্বর্তী নির্দেশ দান আপাতত স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ, এরপরই এজলাস থেকে যখন বেরোতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা, সেই সময় এজলাসের বাইরে থেকে, অর্থাৎ 1 নম্বর আদালত কক্ষ কলকাতা হাইকোর্টের মূল যে ভবন, তার বাইরে থেকেই এজলাসের ভিতর থেকেই এই স্লোগান শোনা যাচ্ছিল, চোর চোর এই স্লোগান। এবং তারপর বেরোনোর যে রাস্তা, সেখানে না গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রধান বিচারপতিকে মেনশন করেন যে এই ধরনের বাইরে থেকে স্লোগান সাউটিং হচ্ছে, এটার সমস্যা হতে পারে। এরপরই প্রধান বিচারপতি সচিবালয় থেকে যারা আধিকারিক, তারা নিজে বিষয়টি খতিয়ে দেখতে যান। এবং বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তির তেজ এখন হাড়ে মজ্জায় টের পাচ্ছে দিল্লি। নরেন্দ্র মোদীর দল যে রাজ সিংহাসনে বসে আজ জয়ের উৎসব করছে, সেই চেয়ারের পায়া কি আসলে বালির উপর দাঁড়িয়ে? সুপ্রিম কোর্টের এজলাসে জমা পড়া এক বান্ডিল গোপন নথি কি বদলে দেবে ভারতের মানচিত্র? আজ উন্মোচিত হবে সেই সত্য। বাংলার রাজনীতিতে এখন এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা। ওপর থেকে দেখলে মনে হবে উত্তাল সমুদ্র শান্ত হয়ে গেছে, কিন্তু জলের গভীরে যে কতটা ভয়ঙ্কর ঘূর্ণিপাক তৈরি হচ্ছে তার খবর কজন রাখে? বিজেপি শিবির এখন রাজ্য জয়ের উন্মাদনায় মাতোয়ারা। শুভেন্দু অধিকারীর অনুগামীরা যখন মিষ্টির হাঁড়ি নিয়ে বিজয় উল্লাসে ব্যস্ত, ঠিক তখনই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অন্দরমহল থেকে এমন এক বজ্রপাত ধেয়ে আসছে যা মোদী সরকারের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। যারা মনে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠ থেকে সরিয়ে দেওয়া সহজ, তারা হয়তো জানতেন না আহত বাঘিনী যখন শান্ত থাকে তখন সে আসলে তার শিকারের মরণ ফাঁদ তৈরি করে। ক্ষমতার মদমত্ততায়
যারা আজ মাটিতে পা ফেলছেন না, তাদের সেই অহংকারের বেলুন ফুটো হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। কারণ এই কথিত বিজয়ের পেছনে লুকিয়ে আছে এক কদর্য চুরির ইতিহাস। নরেন্দ্র মোদী এবং তার চাণক্য বাহিনী অত্যন্ত ঠান্ডা মাথায় একটি বিশাল ভোট ডাকাতির পরিকল্পনা সাজিয়েছিলেন। তাদের আসল নিশানা ছিল বাংলার সেই সাধারণ মানুষ যারা প্রতিকূলতার মুখেও তৃণমূলের ছায়ার মতো পাশে দাঁড়িয়ে থাকে। বিশেষ করে বাংলার ক্রান্তিক মুসলমান এবং খেটে খাওয়া হিন্দু ভোটারদের অধিকার কেড়ে নিতে ইসি বা নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছে একদম দাবার গুটির মতো। এমন এক অদৃশ্য সিস্টেম চালু করা হয়েছিল যেখানে বেছে বেছে লক্ষ লক্ষ মমতা সমর্থকের নাম ভোটার তালিকা থেকে রাতারাতি উধাও করে দেওয়া হয়েছে। এটি কেবল নির্বাচন ছিল না, এটি ছিল গণতন্ত্রের পিঠে এক বিষাক্ত ছুরি চালানো। অধিকার বঞ্চিত এই লক্ষ লক্ষ মানুষের আর্তনাদই ছিল বিজেপির এই কথিত জয়ের মূল হাতিয়ার। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা জানেন তিনি সহজে পিছু হটার পাত্রী নন। এই বিশাল জালিয়াতির গন্ধ পেয়েই তিনি সোজা পৌঁছে গেছেন সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির এজলাসে যখন মামলার শুনানি শুরু হলো, তখন পুরো আদালত চত্বরে পিনপতন নীরবতা। তৃণমূলের তুখোড় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এক এক পর সিলমোহর করা খাম আর গোপন নথি বিচারকদের সামনে পেশ করছিলেন, তখন খোদ বিচারপতিদের চোখ ছানা বড়া হয়ে যায়। এই দলিলগুলো কোনো সাধারণ কাগজ নয়, এগুলো হলো গণতন্ত্রের টুটি চেপে ধরার জীবন্ত প্রমাণ। কল্যাণের যুক্তি আর তথ্যের বানে মোদী সরকারের আইনজীবীরা সেখানে রীতিমতো ঘামতে শুরু করেন। তদন্তের এই পর্যায়ে আমরা এমন এক চাঞ্চল্যকর তথ্যের মুখোমুখি হতে যাচ্ছি যা শুনলে আপনি শিউরে উঠবেন। আদালতের ভেতরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাতে কলমে হিসেব কষে দেখিয়ে দিলেন এবারের নির্বাচনে মমতা এবং বিজেপির মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ৩২ লক্ষ। এই ৩২ লক্ষের ব্যবধান দেখিয়েই নরেন্দ্র মোদীর দল নবান্ন দখলের স্বপ্ন দেখছে। কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে অন্য জায়গায়। কল্যাণবাবু তথ্য দিয়ে প্রমাণ করেন এই ৩২ লক্ষ ভোটের তথাকথিত লিড পাওয়ার জন্য নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে ৩৫ লক্ষ নতুন ভোটারের আবেদন মাঝপথে আটকে দিয়েছিল। ভাবুন একবার, যেখানে হারের ব্যবধান ৩২ লক্ষ, সেখানে ৩৫ লক্ষ মানুষকে ভোটই দিতে দেওয়া হয়নি। আর এই গায়েব হয়ে যাওয়া ভোটারদের সিংহভাগই ছিল ঘাসফুল শিবিরের কট্টর সমর্থক। এ যেন দিনের আলোতে মানুষের পকেট থেকে মানিব্যাগ ছিনতাই করার মতো এক দুঃসাহসিক জালিয়াতি। এই জালিয়াতির মহোৎসব সবচেয়ে নগ্নভাবে ধরা পড়েছে নির্দিষ্ট ৩১টি আসনে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া রিপোর্টে দেখা গেছে এই ৩১টি আসনে বিজেপি জিতেছে ঠিকই, কিন্তু তাদের জয়ের ব্যবধানের চেয়ে সেখান থেকে মুছে ফেলা ভোটারের সংখ্যা কয়েক গুণ বেশি। একটি সুনির্দিষ্ট উদাহরণের দিকে তাকালে আপনার রক্ত হিম হয়ে যাবে। একটি আসনে তৃণমূল প্রার্থী হেরেছেন মাত্র ৮৭২ ভোটে, অথচ সেই কেন্দ্র থেকেই ৫,৪৩২ জন মানুষের নাম বেআইনিভাবে তালিকা থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সেই মানুষগুলো যদি বুথ পর্যন্ত পৌঁছতে পারতেন, তবে ওই ৮৭২ ভোটের ব্যবধান খড়কুটোর মতো উড়ে যেত। এর আগেও বিহারের এক মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল হারের ব্যবধানের চেয়ে যদি বাদ দেওয়া ভোটের সংখ্যা বেশি হয়, তবে আদালত সরাসরি হস্তক্ষেপ করবে। আর এই আইনি অস্ত্রটিকেই এখন বিজেপির বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করছেন মমতা। এই পুরো গোলমালের মধ্যে আরও একটি রহস্যময় ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি টি.এস. শিবগণ হঠাৎ করেই পদত্যাগ করেছেন। কিন্তু কেন? কোন অদৃশ্য শক্তির হুমকিতে একজন বিচারপতিকে মাঝপথে সরে দাঁড়াতে হলো? পদত্যাগের ঠিক আগেই তিনি একটি ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন। তিনি ১,৭১৭ জন ভোটারের আবেদন মঞ্জুর করে তাদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে তারা বিচারপতির নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র ১,৬০৭ জনকে সুযোগ দেয় এবং বাকি ১১০ জনের নাম জোর করে গায়েব করে দেয়। আইনের রক্ষকদের এই অসহায় অবস্থা আর কমিশনারদের এই একগুয়েমি প্রমাণ করে দিচ্ছে পেছন থেকে সুতো টানছে কোনো বড় শক্তি। পরিসংখ্যান বলছে কেবল এই ৩১টি আসন নয়, মোট ১১২টি আসনকে এই মাস্টার প্ল্যানে টার্গেট বানানো হয়েছিল। ২০২১ সালের হিসেবে এই ১১২টি আসনের মধ্যে ৮৬টিতে জিতেছিল তৃণমূল। কিন্তু ২০২৬-এর এই জাদুর খেলায় হঠাৎ দেখা গেল বিজেপি পেয়ে গেছে ৭২টি আর তৃণমূল নেমে এসেছে ৩৯-এ। এটি কোনো রাজনৈতিক উত্থান নয়, এটি একটি পদ্ধতিগত জালিয়াতি। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এই জ্যান্ত প্রমাণগুলো দেখে তৃণমূলকে প্রতিটি আসনের জন্য আলাদাভাবে মামলা করার সবুজ সংকেত দিয়েছেন। বাংলার নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতে বিচার না পেলে তিনি আন্তর্জাতিক আদালতের দরজায় কড়া নাড়াবেন। প্রিয় দর্শক, আসুন আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। গণতন্ত্রের পবিত্রতম অনুষ্ঠানটা কি আসলেই পবিত্র থাকে, নাকি সেই অনুষ্ঠানেই নাকি লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণার মঞ্চ? আপনার ভোট দেওয়ার মৌলিক অধিকারটি যদি আগে ভাগেই কারো পরিকল্পনায় কেড়ে নেওয়া হয়, তাহলে সেই নির্বাচনের ফলাফলকে আপনি কি নামে ডাকবেন?
এই প্রশ্নগুলো কিন্তু কোনো সাধারণ আলোচনার জন্য নয়। এই প্রশ্ন এখন পশ্চিমবঙ্গের রাজনীতির বাস্তব প্রাঙ্গণে দাঁড় করিয়ে দিয়েছে এক কঠিন সত্যকে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের শাসনভার বদলেছে। নবান্ন এখন সাজানো গেরুয়া আবিরে, চারদিকে জয়োৎসব, শপথ অনুষ্ঠান, পতাকা উঠছে। কিন্তু এই জয়োল্লাসের ঠিক নিচের স্তরে সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে ঘটে গেছে এক নীরব, ভয়ঙ্কর জালিয়াতি। এমন জালিয়াতি যার নেপথ্যে রয়েছে ভারতের নির্বাচন ইতিহাসের অন্যতম শীতল মস্তিষ্ক প্রসূত কারসাজি। বাইরে যখন নবনিযুক্ত মন্ত্রীরা শপথ নিচ্ছেন আর দলীয় পতাকা উঠছে, তখন সুপ্রিম কোর্টের বিচারপতিদের চেম্বারে জমা পড়েছে এক টাইম বোমার মতো নথি। বিস্ফোরণ ঘটলে হয়তো শুধু এই সরকার নয়, বরং পুরো নির্বাচন প্রক্রিয়াই ভেস্তে যেতে পারে। কারণ অভিযোগটা মোটেই সামান্য নয়। অভিযোগ এই জয় মানুষের ভোটে আসেনি, বরং এটি ছিল এক ইলেকটোরাল হাইজ্যাক, নির্বাচনী ছিনতাই। আর এই ছিনতাইয়ের প্রধান হাতিয়ারটির নাম বলা হচ্ছে SIR। পুরো নাম সার্ভাইভাল অফ ইনফরমেশন রুলস, একটা প্রক্রিয়া যার নামে যত নিরীহ, কাজে ততই ভয়ঙ্কর। অভিযোগ উঠেছে কেন্দ্রের বিজেপি সরকার ও তৎকালীন নির্বাচন কমিশন মিলে এক সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তাদের টার্গেট ছিল পরিষ্কার, পশ্চিমবঙ্গের মুসলিম ও প্রান্তিক হিন্দু ভোটাররা, যারা গত প্রায় এক দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সবচেয়ে নির্ভরযোগ্য ভোট ভিত্তি। কৌশলে, খামখেয়ালিভাবে নাকি লক্ষ লক্ষ মুসলিম ও হিন্দু ভোটারকে ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। আর এই মুছে ফেলাই এই জয়কে সম্ভব করেছে বলে অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় অভিযোগের প্রমাণ কি আছে? আছে, এবং সেটা পেশ করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যখন SIR সংক্রান্ত মামলা ওঠে, তখন তৃণমূল কংগ্রেসের আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন কিছু বিস্ফোরক নথি পেশ করেন, যা দেখে শুনে বিচার ব্যবস্থাও যে হতভম্ব হয়েছে তা বোঝা গেছে। প্রথম এবং সবচেয়ে গুরুতর তথ্যটি ছিল পরিসংখ্যানের। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলের মধ্যে মোট পাওয়া ভোটের পার্থক্য মাত্র ৩২ লক্ষ, অর্থাৎ গোটা রাজ্যে তৃণমূলের চেয়ে ৩২ লক্ষ ভোট বেশি পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে প্রতারণার চাবিকাঠি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে প্রমাণ করার চেষ্টা করেন যে SIR প্রক্রিয়ার জটিল ফাঁদে পড়ে প্রায় ৩৫ লক্ষ মানুষের আপিল ট্রাইব্যুনালে আটকে রেখেছিল নির্বাচন কমিশন। উদ্দেশ্যমূলকভাবে সেই ৩৫ লক্ষ মানুষকে বাদ দিয়েই চূড়ান্ত ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছিল। একটু ভাবুন, যেখানে হারের ব্যবধান মাত্র ৩২ লক্ষ, সেখানে ৩৫ লক্ষ মানুষকে ভোটই দিতে দেওয়া হয়নি। আর সেই ৩৫ লক্ষ মানুষের সিংহভাগই ছিলেন সেই সব মুসলিম ও প্রান্তিক হিন্দু ভোটার যারা তৃণমূলের একনিষ্ঠ সমর্থক। বেছে বেছে তৃণমূলের প্রায় ৩৫ লক্ষ ভোটারকে ভোটের মাঠ থেকে সরিয়ে দিয়ে যে জয় ছিনিয়ে আনা হলো, তা কি গণতন্ত্রের জয়, না তা গণতন্ত্রের বুকে শেষ পেরেক? আদালতের ভেতরের পরিবেশ তখন থ্রিলারের ক্লাইম্যাক্সের মতো হয়ে ওঠে, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৩১টি নির্দিষ্ট বিধানসভা আসনের ময়না তদন্তের রিপোর্ট প্রধান বিচারপতির হাতে তুলে দেন। এই ৩১টি আসনেই বিজেপি জিতেছে, কিন্তু কিভাবে? কল্যাণবাবু দেখান এই আসনগুলির প্রতিটিতে বিজেপির জয়লাভের ব্যবধানের চেয়ে মুছে ফেলা ভোটারের সংখ্যা অনেক বেশি। একটা উদাহরণ নেওয়া যাক। একটি নির্দিষ্ট কেন্দ্রে তৃণমূলের এক প্রার্থী মাত্র ৮৮৬ ভোটে হেরেছেন। সাধারণ বিধানসভা নির্বাচনে জয় পরাজয়ের ব্যবধান যেখানে ২০,০০০ থেকে ৪-৫ হাজার ভোটের মধ্যে হয়, সেখানে ৮৮৬ ভোটে হারাটা যেন অস্বাভাবিক। কিন্তু তার চেয়েও অস্বাভাবিক তথ্য হল, ঠিক ওই কেন্দ্রেই SIR-এর নামে ৫,৪৩২ জনের ভোট ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ ৮৮৬ ভোটের ব্যবধানে হারের নেপথ্যে আছে ৫,০০০-এর বেশি তৃণমূল সমর্থককে ভোট দেওয়া থেকে বিরত রাখা। এই মানুষগুলো যদি ভোট দিতে পারতেন, ফল কি হতো সেটা বুঝতে রকেট বিজ্ঞানের দরকার নেই। এখন এই তথ্য বিজেপির জন্য এত ভয়ঙ্কর কেন? কারণ এর আগে বিহারের SIR মামলায় সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছিল। সেই রায় সর্বোচ্চ আদালত স্পষ্ট বলেছিল, কোনো কেন্দ্রে জয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে ডিলিট হওয়া ভোটারের সংখ্যা বেশি হলে পরাজিত প্রার্থী সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন এবং আদালত সেই ফল বাতিলে হস্তক্ষেপ করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন বিহারের সেই রায়টিকেই নিজের অস্ত্র বানিয়েছেন। তার মানে দাঁড়াচ্ছে, এই ৩১টি আসনের ফলাফল যে কোনো মুহূর্তে সুপ্রিম কোর্ট
বাতিল ঘোষণা করতে পারে, আর তা হলে বর্তমান সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হবে। জালিয়াতির নাটক কিন্তু এখানেই শেষ নয়। পর্দার আড়ালে ঘটেছে আরও এক অদ্ভুত ও রহস্যময় ঘটনা। এসআইআর ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন টি.এস. শিবগানান নামের এক ব্যক্তি, কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক আগে বা পরে কোনো এক অজ্ঞাত কারণে তিনি হঠাৎ পদত্যাগ করেন। কেন এই পদত্যাগ? কার চাপে, নাকি কোনো অস্বস্তিকর সত্য ফাঁস মে যাবার ভয়ে? আরও ভয়ানক তথ্য হল, পদত্যাগের আগে এই বিচারপতি 1717 জন ভোটারের আপিলে সাই দিয়েছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন যে তারা প্রকৃত ভোটার এবং তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হোক, কিন্তু বিজেপির নির্দেশে চলা নির্বাচন কমিশন এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে তারা সরাসরি বিচারপতির নির্দেশ অমান্য করে। কমিশন মাত্র 1607 জনকে ভোট দেওয়ার অনুমতি দিল, বাকি 110 জনের ভোটাধিকার। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে মমতা ব্যানার্জির অ্যাকশনে যে হাইকোর্টের মধ্যে অসংখ্য ঘটনা ঘটে এবং মমতা ব্যানার্জি যা যা তুলে ধরে, অন্যদিকে শুভেন্দু অধিকারের বিভিন্ন বিষয় অনেক দেখিয়েছে। গাইস, এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।